গত পর্বে ছিল পরি তার স্বামী সন্তান সহ আজ বাবার বাড়িতে আসছে। ঋতুই হচ্ছে পরীর ভাই মুন্নার বউ। পরি শুনল তার কারণে বিথির ক্ষতি হয়েছে। তারপর মোহন তার শ্বশুর আর মুন্নার সাথে বাজারে গিয়ে বেশ আনন্দিত। কত বছর পর বাজারে এলো, তাও গ্রামের বাজারে সব তাজা সবজি ফল, নানান ধরনের গ্রাম্য মিষ্টি। তিনজনের একটা মিষ্টির দোকানে বসে বেশ মজা করে মিষ্টি খেয়েছে। মুন্না মোহনের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছে। মোহনের এই রূপে দেখে মোহনের প্রতি সকল অভিযোগ ভিতর থেকে মুছে নিয়েছে মুন্না। মোহন বাজারে সবচাইতে বড় রুই মাছটা কিনেছে। বাজারে সবাই বলছে আব্দুল রহিমের জামাই বাজারে সব কিনা নিছে, আমরা নিমু কি? সত্যি মোহন অনেক বাজার করেছে, তবে মুন্না ও তার বাবা বাধা দিয়েছিল। মোহন শুধু বলেছে, আমায় বাধা দিবেন না বাবা, বাজারটা আজ আমায় করতে দিন। মোহন নিজের অজান্তেই আব্দুল রবকে বাবা ডেকে দিল। আব্দুল রব তারপর আর বাধা দিতে পারেনি। এদিকে বাড়িতে পরি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এটা কি হয়ে গেল ঋতু? জাহানারা বেগম পরীর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মারে কাঁদিস না, তুই যখন চলে যাস তার কিছুদিন পরে ঋতু পথ আটকে দাঁড়ায় শয়তান কাশে। ঋতুকে সে তুলে নিয়ে যায় আর ঋতু তার ইজ্জত হারিয়ে বসে। ঋতুকে কাশেম বলেছে, তোর বান্ধবী তো ফুরুত করে উড়ে গেছে, তাই সেই সুরটা তোর থেকেই তুলবো। খুব প্রাণের বান্ধবী না তোরা, তাই বান্ধবীর জন্য তো একটু কষ্ট করতেই হবে তোর। কাশেমকে পরে পুলিশ ধরে নিয়ে গেছে, মনে হয় এবার ছাড়া পেয়ে যাবে। আর ঋতু 4 দিন হাসপাতালে বিছানায় ছিল। গ্রামের মানুষরা নানান কথা বার্তা বলছিল, কি হবে মেয়েটার। তখন আমাদের কাছে তোর কথা বারবার মনে পড়ছিল। ঋতুকে সমাজের কটু কথা থেকে বাঁচাতে মুন্না ঋতুকে হাসপাতালে বিয়ে করে নেয়। আর রাহুলও অপেক্ষায় আছে কবে সে বেরিয়ে আসবে। আজ কাশেমের জন্য এইসব হয়েছে রে মা, নয়তো জীবনটা অন্যরকমই কাটাতো সবাই। সন্ধ্যা নাগাদ ওরা বাজার করে ফিরে এসেছে। পরী এই অবেলায় শুয়ে আছে কেন? মোহন পরীর কাছে এসে কিছু বলতে চেয়েও বলল না, থাক না শুয়ে। সন্ধ্যায় উঠানে সবাই মাদুর বিছিয়ে বসেছে। সবাই বেশ করে আড্ডা জমেছে। কুহুকে কুলে নিয়ে পড়ি বসেছে, তবে বড্ড চুপচাপ। কারণ সে তার ভাই আর ভাবিকে দেখে বেশ বুঝতে পারছে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক নেই। তা তাদের কথা বলার ধরন দেখেই বোঝা যাচ্ছে। মোহনও দু একটা কথা বলছে, তবে পরীর দিকে তাকিয়ে বুঝতে পারছে সে কোনো চিন্তায় আছে। কমল তার নানা আর বাবার মাঝখানে বসেছে। কমলের মাথায় হাত দিয়ে আবার চট করে হাতটা সরিয়ে দিয়ে অন্যদিকে চেয়ে রয়েছে মোহন। পরি সকল দিকটাই খেয়াল করছে। রাতে খেতে বসে রুই মাছের মাথাটা মোহনকে দিয়েছে জাহানারা বেগম। প্লেটের চেয়ে বড় মাছের মাথা, না চাওয়া সত্ত্বেও পুরো মাথাটা খেতে হলো। এটাই নাকি এখানকার নিয়ম, জামাইকে মাছের মাথা খেতে হয়। সবাই সবার ঘরে চলে গেল। পরি আর ভাইয়ের সাথে পুকুর পাড়ে বসে রয়েছে। কিছু বলতে চেয়েও তার ভাইকে সরাসরি বলতে পারছে না। দুজনই পুকুরে পানির দিকে চেয়ে রয়েছে। রাতে পুকুরের পানির রংটাই অন্যরকম হয়ে গেছে, বেশ ভালো লাগছে বটে। তীরা বাতাস বয়ে মন ছুঁয়ে যাচ্ছে। কিছুক্ষণ চুপ থাকার পর পরি তার ভাইয়ের হাতটা ধরে বলল, ভাইয়া, তুমি সত্যি একজন মানুষের মতো কাজ করেছো। ঋতু নতুন জীবন পেয়েছে, নয়তো সে কি হতো তা আল্লাহই জানে। তবে তোমার আরো কিছু দায়িত্ব বাকি রয়েছে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি তুমি সব দায়িত্ব বেশ ভালো করেই পালন করছো, তবে আরো কিছু আছে যা এখনো বাকি। মুন্না কোনো উত্তর না দিয়ে উঠে গেল। পরী নিজের হাঁটুতে
থুতনি টেনে রেখে আবার পুকুরের ছলছল করা পানির দিকে চেয়ে রয়েছে। ভাই চুপচাপ চলে যাওয়ার মানে হলো সে বুঝতে পেরেছে পরী কি বলতে চাচ্ছে। এত রাতে এখানে কি? আচমকা কারো গলার আওয়াজে পরী কিছুটা ভয় পেয়ে গেল। পিছনে তাকিয়ে দেখতে পেল মোহন দুহাত পকেটে গুজে পরীর দিকে তাকিয়ে রয়েছে। পরী চুপচাপ উঠে মোহনের কাছে এসে কিছু বলতে চেয়েও পারল না। সে বলতে চেয়েছিল ঋতুর সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটা বলতে, কিন্তু পারল না, কারণ উনি কি বুঝবে একটা মেয়ের কষ্ট? মেশিনের তো অনুভূতি থাকে না। চলো ঘুমাবে, সকাল তো আবার চলে যাবে। কুহুকে ঋতু ঘুম পাড়িয়ে দিয়েছে। কমল তার মামা মামির কাছেই রয়েছে। কুহুকে মাঝখানে দিয়ে পরী শুয়ে পড়েছে। মোহন এটা আশা তো করেনি। মোহনও চুপচাপ ঘুমিয়ে পড়েছে। তবে পরী বেশ অবাক, সব সময় জোর করে কাছে টেনে নেওয়া লোক এত শান্ত কেন? নাকি মদটা নেই বলে আমার কাছে টানা নেশাও নেই? সকাল সকাল নাস্তা না করেই মোহন ছুটে গেছে ঢাকায়। ওর অফিসে কোনো সমস্যা হয়েছে, আর সমস্যাটা বেশ জটিলই ছিল। তাই যাওয়ার সময় কুহুর মাথায় আর কমলের মাথায় হাত বুলিয়ে দিয়ে পরীকে বলে গেছে, চিন্তা করো না, আমি তাড়াতাড়ি আসবো, খুব তাড়াতাড়ি। আর বাচ্চাদের দেখে রেখো। আর ঋতু ভাবি আর তোমার ভাইকে নিয়ে চিন্তা করা বন্ধ করো, ওরা বাচ্চা নয়, সময় হলে ঠিকই সব মানিয়ে গুছিয়ে নেবে। পরী অবাক, উনি সব জানলো কি করে? মোহনের চোখে নোনা জল কারো চোখেই পড়েনি, তবে পরী চোখের পানিটা লোকাতে পারল না। মোহনের সামনে তা গড়িয়ে পড়ার উপক্রম। পরী, আমি খুব খারাপ মানুষ, তাই আমার জন্য নিজের চোখের পানি নষ্ট করো না। আমি না থাকলে তোমার আরো বেশি খুশি থাকবে, আর আমি থাকলে তা হয়তো পারবে না। পরী উদাস উদাস হয়ে আছে, না কিছুতেই মন নেই। সে ছোট্ট বাড়িতে তার সব ছিল, মোহনের স্মৃতি, তার কাছে কাটানো প্রতিটা মুহূর্ত। 4 দিন পর চলে আসবে বলে গিয়েছিল, কিন্তু 2 মাস হয়ে গেছে, মোহনের কোনো হদিস নেই। একবার ড্রাইভার কাকা এসেছিল, পরিমোহনের কথা জিজ্ঞেস করতে মাথা নত করে বলছে, ছোট বৌরানী, মোহন বাবা মা মারা গেছে। কথাটা শুনে পরী চমকে গেল। কি? কবে হলো? সপ্তাহখানেক হলো। আর অফিসে বড্ড সমস্যা দেখা দিয়েছে। মোহন বাবা কোম্পানির পার্টনার, ওনার সমস্ত কিছু দখল নেওয়ার চেষ্টা করছে। আমায় বারণ করেছে এসব বলতে, তাও না বলে থাকতে পারলাম না। পরী সব শুনে ছুটে যেতে চেয়েছিল মোহনের কাছে, তবে ড্রাইভার কাকা বাধা দিয়ে বলল, না মা, তুমি এখন যেও না। মোহন বাবা যা অবস্থা আছে এখন, সেখানে গেলে তোমাদের বিপদ হতে পারে, আর তোমাদের কিছু হলে মোহন বাবা মরে যাবে। তুমি এখন যেও না, সব ঠিক হয়ে গেলে মোহন বাবা ঠিকই চলে আসবে। যেই ঝড় কিনা মোহন না আসার কারণে উঠেছিল, তা চাইতেও বেশি এখন মোহনের বুকের ভিতর ঝড়টা বোঝার চেষ্টা করছে। এদিকে মোহন তার মায়ের রুমে ঢুকেছে। আজ কোনো নেশা করেনি। তার মা একা থাকতো এই বাড়িতে, একা মানে একা। আর একা থাকাটাই কত কষ্ট তা মোহন জানে। আর জেনেও তার মাকে একাই রাখতো। তবে তার যথেষ্ট কারণও ছিল। বহু বছর আগের কথা। তখন মোহন সদ্য ভার্সিটিতে পা দিয়েছিল। তার বাবা রোজ মদ খেয়ে আসতো। মরার আগে ওর বাবা বলেছে তার মার চরিত্রহীনা, অন্য পুরুষের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল, আর সেই কারণেই তার বাবা নিজেই জীবন নিজে দিয়ে দিয়েছিল। আর সেই থেকে মোহন মানুষ থেকে অমানুষ হয়ে উঠেছিল। মেয়ে মানুষ মানে ধোঁকা। তার বাবা মারা যাবার পর এতদিন তার মায়ের সাথে কথা বা দেখা করা
চেষ্টাও করতো না। ভিতরে ভিতরে বড্ড ঘৃণা করত। আর পরীকে মন প্রাণ দিয়ে ভালোবাসার পর তাকে মনের গহীনে ঠাঁই দিতে ভয় পেত। কারণ সেও যদি তার মায়ের মতন হয়, আমাকে রেখে অন্য কারো সাথে ছি ছি, এইসব ভেবেই মোহন শুধু পরীকে শুধু ব্যবহার করে গেছে। তবে তার মা একবারও বলেছিল তার রুমে একটা ডায়েরি আছে। এটা যেন মরার পর হলেও মোহন একবার পড়ে নেয়। ডায়েরিটাকে খুঁজে পড়তে সে তার মা সেখানটায় বসতো, ঠিক সেই জায়গায় বসে চোখের পানি ছাড়ছে। আজ পুরো এতিম মোহন। ডায়েরিটা খুলে সে খুব ঝাটকা খেয়েছে। আজ অব্দি মা এটাই হয়তো বলতে চেয়েছিল, আর আমি তা কোনো কথা শুনতে চাইনি। মা নিজের ভিতরে কত কষ্ট চাপা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তাও এই বিশাল বাড়িতে একা ঘরে। ভিতর রাতেই মারা গিয়েছিল। কেউ না থাকায় সকালে কাজের মেয়ে ডাকে না উঠতে জানতে পারে তিনি নেই। কি অদ্ভুত জীবন! কোনো কিছু তো কমতি ছিল না। হাতের নাগালে দুনিয়ার সমস্ত আরামায়েশ ছিল, তবুও মরার সময় একজন মানুষকে পাশে পেল না। তাহলে লাভ কি এত টাকা? তার মা ডায়েরিতে লিখে গেছে যেই কারণে সে আজ অব্দি ভুল বুঝে এসেছে তা সব মিথ্যে। তা বিনা দোষে নিজে মাকে কষ্ট দিয়ে আসছে। চিঠি লিখে, মোহন বাবা, তুমি আমায় ভুল বুঝো না, আর মনে করো না আমি কাউকে ছোট করছি। তোমার বাবা মদের নেশার সমস্ত ব্যবসা ডুবাতে চলছিল, তখনই তার মাথায় নোংরা খেলা আসে। নিজের ধন সম্পদ বাঁচানোর জন্য আমাকে তার বন্ধুর বিছানায় দিতেও দ্বিধাবোধ করেনি, তাও কিছু টাকার লোভে। আমি পায়ে ধরে কোনো ক্ষমা পাইনি। তোমার বাবার নেশা সবগুলো খেয়েছে, আর তুমি তা জানতেও না। আর সেই লোক বারবার আমায় ব্ল্যাকমেল করতে থাকে। তোমার বাবাকে বলে লাভ হয়নি। আমি গলায় দড়ি দিতে গিয়েও দিতে পারিনি, কারণ তোমার কি হতো। আর আমি সব তোমায় বলে তোমার আর তোমার বাবার মধ্যে ভুল বোঝাবুঝি করাতে চাইনি। আর তুমি তখন এতটাই বড় হওনি যে সব বুঝতে পারতে। আর তোমার বাবা মারা যাওয়ার সময় কি বলে গেছে আমার জানা নেই, তবে এটাই সত্য, উনি মারা যাবার পর আমি কেন কাঁদিনি সেই কারণে তুমি বড্ড রাগ করেছ। কেন কাঁদতাম বলো? ওর জন্য আমার সব শেষ হয়ে গিয়েছিল। আর এই কথাগুলো আমি লিখলাম না। তবে যখন জানতে পারলাম তুমি তোমার বাবার মতোই মদের নেশায় পরীর সাথে অন্যায় করছো, মেয়েরা খারাপ হয় বলে সে শাস্তি পরীকে দিচ্ছ, তখন আর চুপ থাকতে পারলাম না। আমি আগে বলতে চেয়েও পারিনি। তোমাদের বাবা ছেলে সম্পর্ক নষ্ট হয়ে সেই ভয়ে। আর তুমিও মদের নেশায় সব শেষ করে দিচ্ছ। আমি বলছিলাম বাবা তুমি ব্যবসা আর পরিবার একসাথে মিক্সড করো না। আর তুমি বিথি আর পরীকে নিয়ে যেটাই করতে চাইছো। আমি পরীর সাথে একবার চুপি চুপি দেখা করেছিলাম, তবে পরী জানে না আমি তোমার মা ছিলাম। পরীকে আমি ভালো করে পরখ করেছি। সে তোমার টাকা পয়সা চায় না, শুধু তোমার পথ তলে আজীবন কাটাতে চায়। পরী বা তোমাদের সন্তানের জন্য শুধু টাকা রেখে যেও না বাবা, একজন আদর্শ পিতার স্মৃতিও রেখে যেও। তারা তোমায় পেলেই খুশি। তোমার বাবাও সব রেখে গেছে, তাতে হলোটা কি? আদর্শবান পিতা হতে পারেনি, বিথিকে বিয়ে করে হয়তো টাকা পাবে, তবে পরীকে আজীবনের জন্য হারাবে। সব ভুলে যাও বাবা। আমি এবং তোমার বাবা সব ভুলে যাও। নতুন করে সব শুরু করো। মনে রেখো টাকা দিয়ে সব হয় না। পরে যখন এতটা বছর
সেই ছোট্ট ঘরে মানিয়ে নিয়েছে, আজও সে পারবে। ইতি তোমার মা। মোহন একা ঘাসের ওপর চোখ বন্ধ করে শুয়ে আছে। একটা ছায়া মোহনের কাছে এগিয়ে আসছে। মোহন কিছু বুঝে ওঠার আগেই কেউ মোহনের বুকে ছুরি দিয়ে কয়েকবার আঘাত করে দিয়েছে। মোহন মরণ ব্যথায় কুঁকিয়ে উঠল। মা বলে চিৎকার দিয়ে দু চোখ বন্ধ করে রয়েছে। মোহন বলেই পরি চিৎকার করে উঠল। ওর চিৎকারে বাড়ির সকলে পরীর কাছে চলে এলো। জাহানারা বেগম এসে দেখল পরীর সমস্ত শরীর ঠান্ডা হয়ে আসছে আর ঘেমে একাকার। কি রে মা, কি হয়েছে? মা, মা মোহন। আব্দুল রব পরীর মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা করছে। মা, স্বপ্ন দেখেছিস বুঝি? পরী নিজের চোখ চারিপাশ ঘুরিয়ে বলল, বাবা মা দেখো, এখন 2টা বাজে, মধ্যরাতে স্বপ্ন নাকি সত্যি হয়। মোহনের বিপদ মা, ওর বিপদ, আমায় যেতে হবে। হ্যাঁ, ওর কাছে যেতে হবে। পরি সবাইকে ধাক্কা দিয়ে দরজা খুলে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল, চোখে পানি এক হাতে মুছে আর মোহন মোহন করে কাঁদছে। পিছন থেকে পরি বাবা মা ভাই ভাবি সবাই তার পিছনে ছুটছে আর ডাকছে, মুন্না পরীকে ধর, ও এত রাতে কোথায় যাচ্ছে? এতটা পাশে বাড়ি নয় যে ছুটে গেলে মোহনকে পাবে। পরি কারো ডাকে সাড়া না দিয়ে উঠানে এসে গেটটা খুলে আরো জোরে জোরে কেঁদে উঠল। পরি, কি হয়েছে, কাঁদছো কেন? মোহন, তুমি তুমি ঠিক আছো তো? মোহনকে জড়িয়ে ধরে কাঁদছে পরি। তুমি কোথায় বারবার চলে যাও? কেন যাও? আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম জানো? সবার সামনে পরি মোহনকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিচ্ছে। মোহন শুধু মিষ্টি হাসি দিয়ে পরীর কাণ্ডে দেখছে। মা সত্যি বলছে পরী এক অসাধারণ মেয়ে। আর এই মেয়েটাকেই কিনা এতটা বছর কষ্ট দিয়ে আসছি। আব্দুল রব, জাহানারা আর মুন্না সেখান থেকে সরে গেলেও নিতু সরেনি। দুজনকে মন ভরে দেখছে। বাহ, কত টান! একজন মনে মনে স্মরণ করল, তো আরেকজন হাজির। সবাই শান্ত হলো। রাহুল শান্ত হতে পারল না। তাদের দুজনকে এভাবে দেখে তার ভিতরটা কেঁপে উঠল বারবার। হ্যাঁ, মোহন তার মায়ের চিঠিটা পড়ে আর পারেনি একলা থাকতে, ছুটে এসেছে পরীর কাছে। আর রাহুলের সাথে দেখা হয়ে গেল গ্রামের রাস্তার মোড়ে। রাহুল কার জন্য সেখানে দাঁড়িয়েছিল এত রাতে জানা নেই। পরীকে শান্ত করে বারান্দায় সবাই বসেছে। মোহন পরীর চোখে পানি মুছিয়ে দিয়ে বলল, কাঁদছিলে কেন? আর দৌড়ে কোথায় চলছিলে? নাকি কাউকে নিয়ে পালাতে চাইছিলে? তবে মোহন এটা মজা করে বলছে। পরী নিজেকে সামালে মোহনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে মন ভরে দেখছি। আসলে আমি দেখলাম বলেই সমস্ত ঘটনা খুলে বলল। মোহন অবাক, এত কষ্ট দেওয়ার পরেও পরী আমার জন্য কাঁদছে? মাঝরাতে ছুটে যাচ্ছিল আমার কাছে। পরীর বাবা আব্দুল রউফ মোহনকে ডাক দিয়ে বলল, বাবা তুমি এত রাতে এলে? সকালে তো আসতে পারতে। এত রাতে যদি কোনো বিপদ আপদ হতো। না বাবা, সমস্যা নেই। তোমার মা নাকি মারা গেছে, তা একটিবার বলতে তো পারতে। ওনার সাথে দেখা তো হলো না, তবে জানাজার অংশ তো নিতাম আমরা। মায়ের কথা তুলতেই মোহন একদম চুপ। রাহুল, তুই এত রাতে আর মোহনকে কোথায় পেলি? রাহুল মাথা নত করে চোখটা গরম করে ভাবি কণ্ঠে বলল, না মানে আজ কাশেম ছাড়া পাবে, তাই এখন সে গ্রামের রাস্তায় ঢুকবে সেই আশায় ছিলাম। আমার নজর এড়িয়ে সে গ্রামে ঢুকতে পারবে না। তা তো সেই সব কিছু হিসাব দিতেই হবে আমার। মোহন রাহুলের কাঁধে হাত রেখে বলল, কাশেম আর ফিরছে না ভাই, নিশ্চিন্তে থাকুন। পরি মোহনকে খেতে দিয়ে মুখ দেখে বোঝা যায় কতদিনে অনাহারী। তবে ভাবনার বিষয় হলো, কাশেম ফিরবে না মানে? তার তো সাজা শেষ তাহলে?
বাচ্চাদের দিকে একবার করুণ চাউনিতে চেয়ে বলল, পরি, তুমি চিন্তিত ছিলে না? সেই চিন্তা শেষ। পরি হা হয়ে মোহনের কথা শুনছে। কোন চিন্তা? কাশিম। কাশিমের নামটা শুনে পরি আরো অবাক। তখনও সে এমনই কিছু বলেছিল। কি হয়েছে আমায় খুলে বলবে? কাশিমের টেনশন নেব না কেন? খাটে আয়েশ করে শুয়ে চোখ বন্ধ করে বলল, মেরে দিয়েছি তো। কি কি করছো? কাকে মেরে দিয়েছ? পরীর গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। কি বলছে এসব? ওনার মা মারা পর মাথাটা খারাপ হলো না তো? পরীকে ধরে কাছে টেনে নিয়ে বলল, এত কিছু এখনই জানতে চাও কেন? আমি তো আছি, বড্ড ক্লান্ত আমি। পরি, আমার বড্ড ঘুম পাচ্ছে। পরীর কোলে মাথা রেখে মোহন বড্ড আরামে চোখ বন্ধ করে রেখেছে। পরি তো এমন একজন স্বামী চেয়েছিল। আজ বড্ড মনে শান্তি পরি। মোহন কত বদলে গেছে, কত নরম স্বর, অন্যরকমই এক মানুষ। পরি ভেবেছিল মোহন ঘুমিয়ে গেছে, তাই আজ নিজের ইচ্ছে মোহনের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। পরীর ছোঁয়া পেয়ে মোহন তার চোখ দুটো মেলে পরীর দিকে তাকিয়ে রয়েছে। এতে পরি বেশ লজ্জাও পেল। পরি, আমি কত বড় অমানুষ যে নিজের সন্তান আর তোমার প্রতি অবিচার করছি, তবুও তুমি আমায় এত ভালোবাসো। পরীকে জড়িয়ে ধরে নিয়ে বলল, আমায় ক্ষমা করে দাও পরি, আমি তোমাদের ছাড়া বাঁচব না। কোনোদিন আমায় ছেড়ে যেও না পরি প্লিজ, আমি বড্ড ভালোবাসি তোমায়। বিয়ের এত বছর পর আজ সে মোহনের মুখ থেকে শুনতে পেল সে পরীকে ভালোবাসে। এমন আর কোনো স্ত্রী আছে নাকি দুনিয়ায়? জানা নেই। কোথায় যাব? হুম, যদি যাওয়ার হতো তাহলে তো কত আগেই চলে যেতাম। আমিও তোমায় বড্ড ভালোবাসি পরি, তোমায় কিছু বলার ছিল। আমি মোহনকে থামিয়ে দিয়ে বলল, কি হয়েছে তা আমি জানতে চাই না, তবে তুমি ফিরে এসেছো তাতেই অনেক। পরীর কথায় মনে হচ্ছে সে কিছু একটা জানে। আসলেই তো জানে। বিথির খবরটা সে ড্রাইভারের কাকার কাছ থেকে পেয়েছি, তবে মোহনকে বলেনি। সে দেখতে চেয়েছে মোহন শেষে কি করে। তবে তার ভালোবাসার রং ফুটে উঠেছে। সে বিথিকে নিজের সাথে জড়ায়নি। সব টাকা পয়সার মুখে থুতু দিয়ে ফিরে এসেছে আমার কাছে।